আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার, আশাবাদ আইন উপদেষ্টার। সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নেই পুলিশের কাছে, বললেন আইজিপি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 16ই ডিসেম্বরের আগে জুলাই আগস্ট গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে, এরপর বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি বিডিআর ও হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ছাড়াও আওয়ামী লীগের সময় গুম খুনে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে উপদেষ্টা এসব কথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন আয়োজন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, দেশের চলমান সংস্কার এবং আগামী নির্বাচনের পথ খুঁজতে অন্তত 20টি রাজনৈতিক দল এবং জোটের অংশগ্রহণে চলছে এই সংলাপ। বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে মানুষের মধ্যে ধারণার সৃষ্টি হয়েছে। তবে বিএনপি এখনই সরকারের উপর আস্থা হারাতে চায় না। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করার লক্ষ্যে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। সংস্কারের নামে দিনের পর দিন একটি অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশে সংকট বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছে বলে জনমনে ধারণা সৃষ্টি হয়েছে। তবে বিএনপি এখন এই সরকারের ওপর আস্থা হারাতে চায় না। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে, এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এর আগে আবার আজকে কয়েকজন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই, 100টা হোক 200টা হোক তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। সরকারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে।
এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যে সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। এ সময় রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও তির্যকভাবে কথা বলে সংকট সমাধান হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনী। প্রথমত ছিনতাই, খুনের মতো অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এই কথা বলেছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, একই জিনিস আমরা জেলার এসপিদেরকেও বলেছি। কেমন এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। এর আগে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ডিএমপি কমিশনার আরও বলেন, কি কারণে পুলিশের ওপর মানুষের এত ক্ষোভ তা বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টে ৭২ ঘন্টা আগেও যদি পুলিশ ঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না। আমরা স্বাধীন দেশের পুলিশ, কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে, সেটা বিশ্লেষণের অপেক্ষা রাখে। আমাদের বিশ্লেষণ করা উচিত। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে, এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ। বৈষম্যহীন ও মর্যাদাশীল দেশ গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা কার্যক্রম সংস্কারে হাত দেয়া হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জুলাই বিপ্লবে আহত নিহতদের কোনো দলের ট্যাগ না দিয়ে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান জামায়াতের আমির। এ সময় গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান শফিকুর রহমান। আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ, একটা বরকতময় দেশ, একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন বেলার মতো সাগরে বাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয়। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে। আমাদের দেশে এটা করা হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায়, বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে। এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না, এবং এর জন্য সমাজ দায়ী, সরকার দায়ী। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তারা একথা বলেন। নেতারা বলেন, জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা, তা ধরে রাখার দায়িত্ব সবার।
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে জামায়াতে ইসলাম ছাড়াও অংশ নেন বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করেছে ওয়ালটন। সেই সঙ্গে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 পুরস্কারেও ভূষিত হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি 5 তারকা হোটেলে ওয়ালটনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয়। এর মধ্য দিয়ে দেশসেরা ব্র্যান্ডের কাতারেও জায়গা করে নিয়েছে ওয়ালটন। অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি কলকারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী বাঁচাতে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, নদী সৃষ্টি করতে না পারলে ধ্বংসের অধিকার আমাদের নেই। আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী ও পরিবেশ দিতে চান উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, শিল্প, পয়ঃনিষ্কাশন ও পলিথিনের কারণে নদী দূষিত হয়। এজন্য পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প খুঁজতে হবে। গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিনের সভাপতিত্বে এ সময় পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন। 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের আবু হুরাইরা দাখিল মাদ্রাসার মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় দেশের মানুষকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্তটি করে যদি প্রমাণিত হয় যে এবার যারা দোষী হবেন আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা কিছুটা সংস্কারে আমরা হাত দিয়েছি, এগুলো কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ও তার দোসরদের অর্থ পাচার এবং দুর্নীতির নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়ির পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে নানা নাশকতা ও চক্রান্ত করছে। এ সময় তিনি অভিযোগ করেন, পুরো পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলনে আহত ও শহীদদের প্রতি সংহতি জানালেও পার্শ্ববর্তী দেশ নানা ধরনের চক্রান্ত করছে। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে। তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আপনার স্থানীয় সরকার,
রাস্তা, রোডস এবং ডাক্তার, মিনিস্ট্রি, এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। বরিশালে যাত্রীবাহী দুটি বাস ও তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সেবাচিম হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। দুপুরে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইজখোলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন। যাচ্ছি খেলার সংবাদে। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। আজ মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। এর আগে গতরাতে টি-20 ক্রিকেটের অন্যতম সেরা এই বোলার বিপিএল মাতাতে ঢাকায় পা রাখেন। তবে বিপিএলের পুরো আসর খেলতে পারবেন না আফ্রিদি। জাতীয় দলের খেলা থাকায় জানুয়ারির মাঝের দিকে বিপিএল ছাড়তে পারেন এই তারকা পেসার। তারকাখচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদির অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে দলের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী ৩০ ডিসেম্বর দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কনমেবল অঞ্চলের অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সম্প্রতি ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল এ পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে তালিকায় শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। এবার কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার, আশাবাদ আইন উপদেষ্টার। সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেয়া যায় না, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নেই পুলিশের কাছে, বললেন আইজিপি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।